অনেক সোজা, আমাকে সবকিছু একদম পারফেক্টলি বলে দিচ্ছে, হ্যাঁ, যে আপনাকে সাম করতে হবে, আপনাকে এভারেজ করতে হবে, আপনাকে কাউন্ট করতে হবে, এই কথাগুলো সুন্দর মতো বলে দিচ্ছে। এখন প্রথমত আমরা যে কাজটা করছি, আমরা প্রথমে এই চারটা টেবিলটা তৈরি করছি কালকে। প্রথমে আমরা টেবিলটা তৈরি করছি, মানে এটাকে বলা হয় যে টেবিল তৈরি করাকে বলা হয় সেল ফরম্যাটিং, মানে সেলে যেরকম আছে ঠিক সেরকমই আমরা তৈরি করেছি, ঠিক আছে। তো প্রথমে যেটা হচ্ছে, আমাকে প্রথম যে 1 নাম্বারটায় বলতেছে, সেটাকে বলতেছে যে পারফর্ম দ্য ফলোইং ভ্যালিডেশন। এখানে ভ্যালিডেশন কথাটা যখনই বলছে তখনই আমরা বুঝে নিব যে আমাকে ডাটা ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশনের কথাটা যখনই বলছে বুঝে নিতে হবে কি করব, ডাটা ভ্যালিডেশনের কথা বলতেছে। এখন দেখেন, ভ্যালিডেট দ্য এজ ফিল্ড টু অ্যালাউ ইনপুট ভ্যালুস বিটুইন 1 to 44। তাহলে আমরা কি করব, আমরা এখানে যাব, গিয়ে এইজ এর প্রথম যে কলামটা আছে সেই কলামটায় আমরা দিব হচ্ছে ডাটা, তারপর ডাটা ভ্যালিডেশন, তারপরে এখানে গিয়ে দিব কি অ্যালাউতে দিব হোল নাম্বার, আর ডাটাতে দিব বিটুইন, মিনিমাম ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মিনিমাম কত 1, ম্যাক্সিমাম হচ্ছে 44। ওকে, দেওয়ার পরে এটাকে সবাইকে যাতে পায় তার ব্যবস্থা কি, এখানে গিয়ে জাস্ট কি করব, এই যে চিকন প্লাস সাইনটা আসে সেখান থেকে টান দেবো, কপি সেল করব, তাহলেই আমার এটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সাম, হ্যাঁ প্রিন্ট করুন। এরপর দেখেন সামে যেটা হচ্ছে আমার কি হচ্ছে, যে ইজ ইকুয়াল টু যতগুলো এইজ আছে সবের এইজের সাম, ঠিক আছে। তাহলে সবার সাম হয়ে গেল। এটা হচ্ছে ওভারঅল সাম, মানে বলতেছে সবার যোগফল। এটা ফাংশন, হ্যাঁ। ফর্মুলা হচ্ছে আপনি যদি লিখতেন যে C1 C2 প্লাস C3 যা C4, সেটা হতো ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, সাম। এরপর দেখেন এফ, কোন স্যার, হ্যাঁ দিয়েছেন, বললেন যে মডিফিকেশন, যদি বলেন যে মডিফিকেশন করতে হবে বলেন যে স্যার করবো, ঠিক আছে। হ্যাঁ দিব দিব, ব্রেকের সময় দিয়ে দিব। এখন দিলে আপনারা ওটা নিয়ে বসে বসে পড়বেন, এই আমার কথা শুনবেন না কিছু। হ্যাঁ, তারপর দেখেন এভারেজ, ঠিক আছে। কি করবেন, ইজ ইকুয়াল টু এভারেজ লিখবেন, ঠিক আছে। জাস্ট ফাংশনটা কল করবেন, কাউন্ট ফাংশনটা কল করবেন, ম্যাক্স ফাংশনটা কল করবেন, মিন ফাংশনটা কল করবেন। কল করার পরে আপনি যেটা যেটা জিনিস দেখবেন যে এইখানে আমার যে এজ গুলো আছে তার সাথে সাথে এই ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ মিনের জায়গায় মিন ঠিকঠাক লিখছে কিনা, ম্যাক্স লিখছে কিনা, কাউন্ট ঠিকঠাক মতো আসছে কিনা, এই জিনিসগুলো আপনি নিজে একবার চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মুলাতে কোনো, সরি, আপনার ফাংশন গুলোতে কোনো ইরর নাই। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে এইজ ক্যাটাগরিতে আমি গতকালকে বলেছিলাম যে মডিফিকেশন আছে, বলেছিলাম না। আচ্ছা, আজকে এই মডিফিকেশনটা আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে আপনাদেরকে করতে দিব, ঠিক আছে। আপাতত আপনারা দেখেন, আমাকে বলতেছে যে আমি এখানে এই যে এটা লিখে রাখছে, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে লিখছি। অ্যাকচুয়ালি কিন্তু যদি আপনাদের পরীক্ষা এটাই চলে আসে হুবহু, তাহলে এটাই থাকবে, 1 থেকে 12, 18 থেকে 25, 26 থেকে 44, এই আকারেই থাকবে, বুঝতে পারছেন, আপনাদের এক্সামে যদি আসে। আর এই যে এইটুকু লেখা, আমার পাশে যে এইটুকু লেখা, এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে যখন ইফের জন্য কোনো কন্ডিশন থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুর মধ্যে একটা মিল থাকবে। মিল কি, যে 1 থেকে 12, 12র পরের ইমিডিয়েট হাইয়েস্ট ভ্যালু কত, 13, তাহলে 13 থাকবে। 13 থেকে 25, আবার 25-এর হাইয়েস্ট ভ্যালু কত, 26, 26 থেকে একটা থাকবে, এভাবে থাকবে, হ্যাঁ। এখন দেখেন, কিন্তু এখানে এটা নাই, কারণ এটা হচ্ছে ওনাদের একটা ট্রিক্স। ওনারা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে যে আমরা এই জিনিসটা ধরতে পারছি কিনা এবং ধরতে পেরে বুঝতে পারছি কিনা। হুম, আচ্ছা। এখন দেখেন,
আমার আগের যে ফর্মুলাটা ছিল, আমি নোটপ্যাডটা অন করি, আমার নোটপ্যাডে মনে হয় ফর্মুলাটা লেখা আছে, একটু দেখি। না, লেখা নাই, দাঁড়ান আমি একটু ওপেন করি। ফর্মুলাস নামে একটা তার তৈরি করছিলাম, তো ওই গেল, এই তো ফর্মুলাস। এই যে গতকালকে আমরা এটা লিখছিলাম, তাই না? একটু দেখি, হ্যাঁ, একটু বোঝার ব্যাপার আছে এখানে, কিন্তু একটা কমপ্লেক্স সূত্র ইউজ করব, একটা কমপ্লেক্স সূত্র ইউজ করব, যাতে করে আমাদের এই যে ওনারা যে একটা গ্যাপ রেখে দিছে সূত্রে বা ফর্মুলাতে, বা এখানে যে একটা গ্যাপ রেখে দিছে, সেই এটা কভার করে। ঠিক আছে, আচ্ছা দেখেন কি বলতেছে, যে আমরা কি বলছি, যদি প্রথমে সোজা কন্ডিশনটা দেখি, যে কোনো গ্যাপ নাই মাঝখানে, হ্যাঁ, 1 থেকে 12, 13 থেকে 25, 26 থেকে 44, তাহলে আমার ফর্মুলাটা কি হতো যদি আমি এভাবে লিখতে যাই? এবার ফর্মুলাটা আমি লিখতাম হচ্ছে এরকম, তাই না, যে ইফ আমার C2 তে যদি 12 বা তার সমান হয়, এরকম লিখি, অনেকে এভাবেও লিখছেন, যে 12 ছোট বা তার সমান যদি হয়, খেয়াল করেন তাহলে কি দিব, চিলড্রেন। ঠিক আছে, আদারওয়াইজ আরেকটা ইফে ঢুকবো, ইফে ঢুকে বলবো যে C2 যদি 13 দাম, নেক্সট হাইয়েস্ট ভ্যালুটা নিব, প্রথমে 12 নিলাম, তারপর নেক্সট হাইয়েস্ট ভ্যালু কত, 25। এটা কি বুঝতে পারতেছেন? 25 এর সমান বা তার থেকে ছোট হয়, তাহলে দিব হচ্ছে কি ইয়ত, আদারওয়াইজ অ্যাডাল্ট। হ্যাঁ, 25-এর থেকে ছোট বা তার সমান। হ্যাঁ, 12 থেকে তো বড়ই, আমি তো বলছি 12 ছোট বা 12 সমান। না না না, আগে সেল অ্যাড্রেস লিখতে হয়, আগে সেল অ্যাড্রেস লিখে তারপরে আপনি ভ্যালু দিবেন, বুঝতে পারছেন? এখানে কি সমস্যা হচ্ছে দেখেন, তাহলে কি হলো, 13 থেকে 25, 25 পর্যন্ত তো বলছে, ঠিক আছে কিনা দেখেন, এটা বুঝছেন? দেখেন এটা আমি বলি, এই যে একটু দেখেন, এটা তো এই যে 12-র মধ্যে গিয়ে আটকে যাবে। প্রথমে এখানে চেক করবে, এখানে যদি 5 পায় তাহলে তো এই কন্ডিশনে আর যাবেই না। কোনটা? হুম, হ্যাঁ করা যেত, আমি বলতেছি, আসতেছি আসতেছি, আমি আসতেছি। দেখেন আমি দেখেন, তাহলে এইটুকু ঠিক আছে কিনা এটাকে বলেন, এটাতে ভুল আছে কিনা সেটা আমাকে বলেন, কোনো ভুল আছে? নাই। এখন এইটা ছিল আমার, যদি এরকম কন্ডিশনটা থাকতো তাহলে আমার এটা এই পর্যন্ত একটা সিম্পল ফর্মুলাতে কাজ হয়ে যেত, কিন্তু এখন ঝামেলা করছে কি, 1 থেকে 12, আবার 13 থেকে 18-র জন্য কিচ্ছু দেয় নাই, তাহলে মানে নট স্পেসিফিক, কিছুই বলে নাই। হ্যাঁ, 5টা সংখ্যার জন্য, এখন সেটার জন্য আমরা এইভাবে লিখতে পারি, দেখেন আমরা নতুন একটা ফর্ম ইউজ করব, নতুন একটা ফাংশন ইউজ করব এখানে, সেই ফাংশনটার নাম হচ্ছে ইফ এন্ড। হ্যাঁ, কিসের জন্য কি করতেছি, এই যে এইচ ক্যাটাগরি বার করার জন্য, এইচ ক্যাটাগরি বার করার জন্য আমি যখন এই ফর্মুলা, হ্যাঁ আগের সত্যটাই করলাম, হ্যাঁ আগের সত্যটাই আরেকটু মডিফিকেশন করলাম, আগের যে সূত্রটা লিখেছিলাম এইচ ক্যাটাগরি বার করার জন্য, এই যে না, এটা বোঝার দরকার আছে যে কেন করতেছি, অ্যাকচুয়ালি কেন এত কিছু বলতেছি। দেখেন এখানে 30, 30 আমার এই ফর্মুলা অনুযায়ী 30 কিসের মধ্যে পড়ে, অ্যাডাল্টের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার দেখেন 13, 13 কি বলতেছে, ইয়তের মধ্যে পড়ে, 13 বলতেছে কি ইয়তের মধ্যে পড়ে, অ্যাকচুয়ালি কি 13 এই কন্ডিশন অনুযায়ী 13 কি পড়বে?
আপনাকে 18 থেকে 25 এই এইজ ক্যাটাগরির জন্য ইয়ত দিতে পারবেন। 13 এখানে কোনো স্পেসিফিক্যালি বলে দেয় নাই। না না না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য রাখছি। এইটাই মেইন কন্ডিশন, এর দিকে ফোকাস করেন। গতকালকে যে সূত্রটা দিয়েছিলাম, হ্যাঁ গতকালকে আপনাদেরকে একটা জিনিস শিখাইছি না, হয়েছে? তখন আমরা যেটা লিখতেছিলাম সেই লিখাতে প্রবলেমটা কোথায়, ওই সূত্রটা লিখলাম যে ওই সূত্রটাকে কেন মডিফিকেশন করতে হবে, প্রশ্ন হচ্ছে সেইখানে। প্রশ্ন হচ্ছে আপনি যদি এখানে 12-র মধ্যে দেন, প্রথমে ধরেন 5 দিলাম, 5কে সে দেখাচ্ছে চিলড্রেন, ঠিক আছে। এবার 12 দিলাম, 12কে সে দেখাচ্ছে চিলড্রেন, এটাও ঠিক আছে, ঠিক আছে, আপনাদের কাছে যে সূত্র মানে এটা আছে। এবার দেখেন, এবার যদি আমি 13 দেই, একটা ভুলভাল ইয়ত দেখাচ্ছে ফর্মুলা অনুযায়ী। কেন? কারণ ও ধরে নিছে যে 25-এর নিচে আর 12-র উপরে, তার মানে ইয়ত ধরে নিছে, আমার সূত্র অনুযায়ী সে ধরছে। কিন্তু এটা লিখলে আপনার এইজ ক্যাটাগরি ঠিক আছে, বাট অ্যাসেসর আপনাকে এসে ধরবে, বলবে যে আচ্ছা 13 থেকে 17 জন তো কিছু বলাই নাই, আপনি কেন তারা ইয়ত দিচ্ছেন, ঠিক আছে, বুঝতে পারছেন? ধরবে এবং বলবে, সে লিটারেলি সে বলে দিবে যে 13 থেকে 17-র জন্য আপনি নট স্পেসিফিক, নট অ্যাপ্লিকেবল বা হাইফেন দেন, কখনোই ইয়ত, চিলড্রেন, অ্যাডাল্টের মধ্যে কিছু দিতে পারবেন না, ঠিক আছে। এখন ধরেন আমি যদি আবার 13-র পরে 17 দেই, হ্যাঁ 17 দিলেও ইয়ত দেখাচ্ছি, এই একটা রেঞ্জের জন্যই আমাকে একটা কমপ্লেক্স ফর্মুলা লিখতে হবে। এই একটা রেঞ্জ যে তারা মিস করছে, এই মিসের জন্যই তাকে কিছু একটা চিন্তা করতে হবে। আচ্ছা, কি চিন্তা করব? দেখেন, আমরা নতুন করে একটা ফর্মুলা লিখব, এই জিনিসটাই লিখব। এখানে আমরা একটা কন্ডিশন চেক করতেছি না, আমরা দুইটা কন্ডিশন চেক করব। এখানে কি একটা কন্ডিশন চেক করতেছি ইফ এর পরে, এখানে আমরা একসাথে দুইটা কন্ডিশন চেক করব। যদি দুইটা কন্ডিশনই ফুলফিল হয় তখন সে হবে কি চিলড্রেন, আবার দুইটা কন্ডিশনই যদি ফুলফিল হয় তাহলে সে হবে কি ইয়ত, আদারওয়াইজ অ্যাডাল্ট। এবার দেখেন কিভাবে লিখবো। হ্যাঁ দেখেন, আমি লিখে নিই, দেখেন ইফ অ্যান্ড নামে একটা ফাংশনকে কল করলাম, এই হচ্ছে অ্যান্ড, ওকে, অ্যান্ড এর শুরু শেষ করে দিলাম। এখন আমি বলবো যে C2 তে যদি 1-এর বড় হয়, দেখেন 1-এর বড় বা সমান দিতে পারেন, এভাবে দিতে পারেন, এবং C2 যদি 12 লেস দেন অথবা 12 সমান হয়, তারপরে এই পুরো কন্ডিশন গুলা যদি ট্রু হয় তখন কি দিবে? চিলড্রেন। আমাকে লেট মি ফিনিশ। আপনি যদি এটা আনতে পারেন কোনো সমস্যা নেই, আমি বলতেছি, আমাকে শেষ করতে দেন, আমি বলতেছি, ঠিক আছে। হ্যাঁ, না যদি করতে পারেন অন্য কোনো, আমার ফর্মুলা না, অন্য যে কোনো ফর্মুলা দিয়ে যদি আপনি আনতে পারেন কোনো সমস্যা নেই। হ্যাঁ আনেন, সমস্যা নেই, যেভাবে আনতে পারেন আমি আনেন, সমস্যা নেই। দেখেন আমি দেখাই, তারপর দেখেন, তারপরে নেক্সট ইফ কি আনতে হবে সেটা আগে দেখাই, তারপর যদি সেটা অন্য কোনো একটা ফর্মুলা দিয়ে আনতে পারেন কোনো সমস্যা নেই, আনেন। এন্ড C2 যদি একইভাবে একটা রেঞ্জ বলছি না, 1 থেকে 12, তারপর নেক্সট আছে কত 18 থেকে 25, তাহলে C2 যদি 18 ছোট, 18 বড় হবে, হ্যাঁ 18 বড় বা C2 যদি 25 ছোট হয় বা সমান হয়, তাহলে কি করব? ইয়ত দিব। আদারওয়াইজ এবার আর অ্যাডাল্ট দিব না। দেখেন আদারওয়াইজ আরেকটা লিখবো, আরেকটা ইফ লিখবো, ইফ অ্যান্ড, এবার আরেকটা কন্ডিশন দিব, C2 যদি 13 না, বাকি আছে কত 26, 26-এর বড় লেস দেন হয়, তাহলে দেব কি চিলড্রেনের পরে ইয়ত, ইয়তের পরে অ্যাডাল্ট।
এইবার আদারওয়াইজে বলবো নট স্পেসিফিক, নট অ্যাপ্লিকেবল, নট স্পেসিফিক, যাই বলেন বলেন, বা হাইফেন দিয়ে দেন। বুঝতে পারছেন? এবার তিনটা ইফ, তিনটা এনএসসিআর। বুঝতে পারছি? বুঝি নাই, অনেকেই বুঝি নাই। আবার বলি, দেখেন। হ্যাঁ, ইয়ত অ্যাডাল্ট, অ্যাডাল্টের পরে এনএসসি। আচ্ছা আমি এবার বলি, দেখেন। হ্যাঁ, এবার এক্সেলে বসাই, এটা কি এক্সেলে বসাই, কপি করি, এবার এখানে পেস্ট করি। আচ্ছা, এবার এটাকে টান, মানে এই পুরো, বুঝতে পারছেন? ঘটনা সত্য। কি হয়েছে? 44-এর উপরে যদি একটা দিতে যায়, আমাকে প্রথমে একটা এরর মারবে, নিবেই না। হ্যাঁ হ্যাঁ বলেন, না না বলেন, সমস্যা নেই। হুম, এইভাবে ওয়ান লিখবেন এখানে, 1,12। এখানে লেস দেন 1। হুম, তারপর কি? এটা কেমন কথা? কাকে কাকে দিয়ে ধরবে? ও, আপনি যেটা ভাবতেছেন যে আমরা ম্যাথে যেভাবে লিখি, আরে না রে, না রে স্যার, এটা হবে না। হবে না স্যার। হয়েছে আপনার 17-তে আসে নট স্পেসিফিক, আসলে সমস্যা নাই। কিভাবে করছেন? হ্যাঁ, হুম হুম, হ্যাঁ আপনি যদি স্পেসিফিক বলে দেন যে এইটার মানে হচ্ছে এনএসসি, হ্যাঁ সেটা করতে পারবেন, দেন কোনো সমস্যা নেই। উনি, না এটা হবেই না, কারণ এখানে তো বুঝবে না। আরে এখানে এটা তো নিবেই না, এক্সেল এটা হয় না তো। এখন আমার কথাটা একটু শুনবেন নি। দেখেন, আচ্ছা আপনি যদি পারেন কোনো সমস্যা নাই, আনেন, কিন্তু যারা পারতেছে না তাদেরকে তো একটা কিছু দেখাইতে হবে। তাদের জন্য আমি এটা রাখছি, আপনারা এটা করেন। এর চেয়েও যদি কোনো শর্টকাট ফর্মুলা পারেন করেন, কোনো সমস্যা নাই। বাট ইন জেনারেল আমার কথা হচ্ছে 13 থেকে 17-এর মধ্যে কি আসতে হবে? হয় নট স্পেসিফিক আসবে, নয় নট অ্যাপ্লিকেবল আসবে, অথবা হাইফেন আসবে। অর্থাৎ 13 থেকে 17 কোনোভাবেই যেন কি না পায়, চিলড্রেন, ইয়থ আর অ্যাডাল্ট না পায়। ঠিক আছে, তাহলে এটা শুরু করে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ। ইফ C2 যদি 1-এর থেকে কম হয় বা 12-এর থেকে, আচ্ছা দেখি, না এন্ড এর পরে এটাই ঠিক আছে, হ্যাঁ এভাবেই। এন্ড এইটুকু হলে চিলড্রেন, এন্ড এটা হলে 25, এন্ড এটা আগে যা লিখছি তার সাথে অ্যাড হয়েছে কি দেখেন। এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটার মধ্যে দেখেন কোনটা ভুল আছে। এখানেই কন্ডিশন লিখতেছিলাম, এখন এখানে কয়টা লিখবো? দুইটা কন্ডিশন লিখবো।
দুইটা কন্ডিশন লিখে এন্ড দিয়ে ক্লোজ করে দিব। বুঝতে পারছি? এন্ড এর হচ্ছে কি, এন্ড হচ্ছে কি, ধরেন আপনার দুইটা কন্ডিশন আপনি লিখছেন, এই দুইটা কন্ডিশনেই আপনাকে ফুলফিল হতে হবে। এন্ড এর কাজ হচ্ছে এটা। আর এন্ড ফাংশন এন্ড ফাংশনে কি হচ্ছে একটু খেয়াল করি, এই কন্ডিশনটা এবং এই কন্ডিশনটা, দুইটা কন্ডিশনে কি করতে হবে, ট্রু হতে হবে। সত্য দুইটা কন্ডিশনে ট্রু হতে হবে। আর অর যদি ইউজ করেন, অর মানে হচ্ছে দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হলেই আপনাকে কাজ করতে দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি? আগে যে কন্ডিশনটা লিখছিলেন সেই কন্ডিশনেই এখন দুইটা কন্ডিশন লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যখন দুইটা কন্ডিশন চেক করা, আমরা এখানে কি কন্ডিশন চেক করে দিচ্ছি, কি কনফিউশন, হ্যাঁ সরি ভুলে লিখছি, গ্রেটার দেন 1 থেকে 1, অর্থাৎ যেই রেঞ্জ লেখা আছে আমরা খালি হুবহু সেই রেঞ্জটাকেই ইমপ্লিমেন্ট করছি। এবার এটা আপনারা করেন, এটা আপনারা এজ ক্যাটাগরিতে এটা এখন করেন। এইটুকু করতে থাকেন। আমি বড় করে দিই, দাঁড়ান। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, এত কিছু থাকলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, এগুলো আমরা আপাতত স্কিপ করি। আহ, এই যে সিএস এর কি কি, এই যে এটা এগুলা বাদ, শুধু এটা লিখবেন। না না, ফর্মুলা এটাতে কিছু নাই তো। এটা না দাঁড়ান, ওয়েট করেন। এই যে আজকে ফর্মুলা লিখবেন হচ্ছে এটা, শুধু এই যে এটা, এই যে উপরে যেটা লিখছি C2 না না, যদি ওই ওরকম ভাবে ডাটা আসে যে 18 অথবা অন্য কোনো যদি ফর্মুলা তৈরি করতে পারেন, কিন্তু মোট কথা কি 13 থেকে 17 এরা যেন কোনোভাবে কোনো এইজ রেঞ্জ না পায়, এই ব্যবস্থা।
হুম, আপনি যদি এর থেকেও ভালো কিছু লিখতে পারেন, হ্যাঁ ঠিক আছে স্যার। হুম, আসেন। এন্ড ফাংশন ইউজ করছেন না? এই এন্ড ফাংশনের আসলে কাজ কি? উনি আমাকে এটা জিজ্ঞাসা করছে যে আপনি একটা ধুপ করে একটা ফাংশন ইউজ করে ফেললেন, এটার আসলে কাজটা কি? দেখেন, আমি যদি বলি এই যে দেখেন আমি লিখতেছি, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। দেখেন আমি ম্যাগনিফায়ার অন করে দেখাই, তাহলে আর একটু ভালো হবে। ধরেন আমি কি করব, এই পাশে আসি। ধরেন এই যে রয়, আমি একটা কন্ডিশন লিখবো এখানে, হ্যাঁ। এন্ড ফাংশন অ্যাকচুয়ালি কি কাজ করে? আমি লিখলাম ইজ ইকুয়াল টু এন্ড, শুধু ইফ এন্ড দিলাম না, শুধু এন্ড। এন্ড ফাংশনে আমি দুইটা লজিক দিব। দেখেন আমাকে লজিক দিতে বলতেছে, বলতেছে লজিক্যাল ওয়ান, লজিক্যাল টেস্ট, মানে কন্ডিশন ওয়ান, কন্ডিশন টু। আমি বললাম কি, এই সি কততে আছে, C7 এ এটা কত হবে? আমি বলছিলাম যে এটা হচ্ছে কত, আমার রেঞ্জ কত আছে, 26-এর উপরে, তাই না? 26-এর উপরে, এবং C7 কত, 44-এর নিচে কিনা, 44-এর নিচে অথবা 44 ইকুয়াল কিনা। এই জিনিসটা লেখার পরে আমার আউটপুট কি দেখাবে? এই যে একটা ফাংশন লিখলাম, এই ফাংশনে আমরা দেখছি যে ইফ এর পরে ইফ কন্ডিশন ট্রু হলে চিলড্রেন দেখাবে, আর ফলস হলে অ্যাডাল্ট দেখাবে। এই এন্ড ফাংশনের তাহলে আউটপুট কি? এন্ড ফাংশনের আউটপুট কি? এন্ড ফাংশন হচ্ছে আপনাকে ট্রু অথবা ফলস, এই দুটা আউটপুট দেখায়। এটা মনে রাখেন, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে যে কোন ফাংশনটা শুধু ট্রু আর ফলস আউটপুট দেখায়। এন্ড হতে পারে, অরও হতে পারে, অরও ট্রু আর ফলস দেখায়, ঠিক আছে। এখন দেখেন, কারণ সাম হচ্ছে কি, সাম কি দেখায়, সাম কি দেখায় তাহলে বলেন তো? সাম ফাংশন কি দেখায় আউটপুটে? কয়েকটা নাম্বারের যোগফল দেখায়, ওটা কিন্তু ট্রু ফলস দেখায় না, ঠিক আছে। বাট এন্ড ও কি করবে, যে যদি C7-এ 44-এর উপরে পায় বা তাহলে ফলস দেখাবে, আর 44-এর নিচে পাইলে, 26-এর মধ্যে পাইলে কত দেখাবে, ট্রু দেখাবে। তাহলে দেখেন আমি দিলাম, এই দেখাচ্ছেন কি দেখাচ্ছে, দেখছেন, ট্রু। হ্যাঁ, আমি যদি বলি এখন এখন C7-এ যদি আমি ভ্যালু চেঞ্জ করে দেই, আমি যদি বলি যে 78, 78 তো আমি দিতেই পারবো না, কারণ বিষয়টা হচ্ছে যে 78 দেখালে, হ্যাঁ 20, হ্যাঁ একটা কম ভ্যালু দিই না, 20 দেই, 20, তাহলে দেখেন ফলস দেখায়। হ্যাঁ, এন্ড ফাংশনের কাজই হচ্ছে ট্রু ফলস নিয়ে এসে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন আমি ইফ এর ভিতরে এন্ড লিখলাম, তাহলে তার কাজ কি হয়েছে? ইফ এর ভিতরে যখন এন্ড, হ্যাঁ অরও করে, অরও করে, হ্যাঁ 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 অরও করে, হ্যাঁ। আরো কিছু ফাংশন আছে ট্রু আর ফলস আউটপুট দেয়, জাস্ট মনে রাখেন আর কি, কিন্তু এন্ড একটা আসে, প্রায় আসে। অর হলে হতো কি, আচ্ছা দাঁড়ান অর দিয়ে দেখাই দিই, আসতো যখন কোশ্চেন দেখাই দিই। এই দেখেন অর, অর ফাংশন দিলাম না, এখন কি ঘটবে? এখনো ট্রু ঘটবে, কেন বলেন তো? নো, অর এর কাজ হচ্ছে কি, অর এর কাজ হচ্ছে যে সে হলো দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে ট্রু দিবে। আচ্ছা, 20-এর উপর 26-এর উপরে কি না, না 20 কি 26-এর উপরে না, একটা কন্ডিশন ফলস হয়েছে, কিন্তু 44-এর নিচে কিনা, হ্যাঁ ওই একটা কন্ডিশন ট্রু হয়েছে মানে ট্রু, বুঝতে পারছি। একটা বুঝি নাই, দেখেই বোঝা যাচ্ছে বুঝি নাই, করতে হবে। আমার, আমি কি লিখছি বলেন, C7 26-এর, C7-এ কত আছে,
20, 20 কি 26-এর উপরে কিনা বলেন? 26-এর কম, তাহলে একটা কন্ডিশন ফলস হচ্ছে না? আর একটা কন্ডিশন 44-এর নিচে কিনা? লজিক গেট, ইয়েস, হ্যাঁ 44-এর নিচে। তাহলে একটা কন্ডিশন ট্রু হয়েছে, তার মানে কি দেখাবো? ট্রু। আর হ্যাঁ, অর মানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে ট্রু, আর এন্ড হচ্ছে কি যে কোনো একটা কন্ডিশন না, দুইটা কন্ডিশনই ফুলফিল হতে হবে। দেন হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে এন্ড ফাংশনের কাজটা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি ভি লুকআপে। হ্যাঁ, ভি লুকআপে আসি। দেখেন, ভি লুকআপে আমার কাজ কি হবে? আমি এই যত ভি লুকআপ এখন পর্যন্ত করছি সব দিলাম ডিলিট করে। এই পর্যন্ত যত ভি লুকআপ করছি সব ভি লুকআপকে দিয়ে দিলাম আলবিদা করে। ঠিক আছে, শুধু নতুন করে একটা ভি লুকআপ করব। ঠিক আছে, দেখেন কি করব। প্রথমত আমার কাজ কি হবে? আমি যেখানে ভি লুকআপ করতে বলছে, ওরা বলছে কে এবং এল সেলে ভি লুকআপ করো, কে এবং এল সেলে ভি লুকআপ করো। তাহলে কে এবং এল সেলে চলে যাব, গিয়ে দুটা ঘরকে মার্জ করব। কেন মার্জ করব? যে ভি লুকআপ টেবিলটা লিখবো, ভি লুকআপ টেবিল। এখানে লিখবো নেম, আর এখানে কি লিখবো? এইজ ক্যাটাগরি। রাইট? ঠিক আছে, এখন দেখেন, এই উঠলেন কেন আপনি? বসেন বসেন বসেন। হ্যাঁ, এম খাইতে পারবেন, সমস্যা নাই। দেখেন, ভি লুকআপে প্রথমে আমাকে কি করতে হবে? এই নেম আনার জন্য কি করতে হবে? ভি লুকআপ করব। নেম গুলো আনার জন্য কি ভি লুকআপ করতে হবে? ফর্মুলাটা লিখতে হবে, ফাংশনটা? না, ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। হ্যাঁ, প্রথমে এই যে নামগুলো আছে, এই সবগুলো নাম যাতে আসে সেই ব্যবস্থা করতে হবে। তার জন্য কি করতে হবে? স্যার আপনি কিন্তু আজকে নতুন দেখতেছেন, এদিকে তাকান, পরে মাউসে কাজ করেন। হ্যাঁ, এই যে আমি যখন কথা বলি আপনি একবার এদিকে তাকান, একবার ওদিকে তাকান, তা কেমন হবে? হ্যাঁ, এখন আমাকে দেন, হ্যাঁ, কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখন দেখেন, এই যে নেমের পরে আমার সবার নামকে আনতে হবে। আমার এক্সিস্টিং নেম যা আছে এইটা সবাইকে আনতে হবে। তাহলে আমি কি করব? এই পাশটায় আসব, এসে বলবো যে আপনার কোন কোন নামগুলো আমরা নিতে হবে। এইখানে আলি টালি যা আছে সবাইকে নিতে হবে, তাই না? তাহলে ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে বলবো কি লিস্ট। আর সোর্স হিসেবে কাকে দেখাবো? এই যে সবাইকে দেখালাম। হয়ে গেল? আচ্ছা, ঠিক আছে, সবার নাম দেখে ফেললাম। এবার নামের করসপন্ডিং কি দেখাতে হবে? এইজ ক্যাটাগরি। এইজ ক্যাটাগরি, তাহলে কিভাবে কি করব? ভি লুকআপ। এখন ভি লুকআপ লাগবে। এখানে কি করলাম? কে সেলে কি করছি? ডাটা ভ্যালিডেশন। ও পিছনে কার সাথে কথা বলে? স্যারেরা। যে এখানে আমার যেটা করতে হবে, আমার সবগুলো নেমকে আনতে হবে, সবগুলো নামকে আনতে হবে। আমি কি করব? যারা মিস করে গেছেন তারা আবার একটু দেখেন, আমার সবগুলো নামকে আনতে হবে। সেজন্য আমি ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমার কি করতে হবে? অ্যালাউ ফিল্ডে কি আনতে হবে? লিস্ট। আর সোর্স হিসেবে দেখাতে হবে এরা সবাই। আচ্ছা একটু, হ্যাঁ, আমাকে ফোনটা ধরতেই হবে। হ্যালো, আচ্ছা, আমরা সবার নামগুলো নিয়ে আসবো। হ্যাঁ,
তাহলে দেখেন ইজ ইকুয়াল টু আমি কি করব, ডাটা ভ্যালিডেশনে যাব, নাম আনতেছি, তারপর ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে হচ্ছে লিস্টের পরে সোর্স হিসেবে সবাই। এটা তো বুঝতে পারছি। হ্যাঁ, সোর্স 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 এখানে লেখা আছে দেখেন, সোর্স হিসেবে সবাই, সবার নামগুলো চলে আসবে। আচ্ছা, আনলাম। এখন তার করসপন্ডিং এইজ ক্যাটাগরি আনতে হবে, অন্য কিছু না। যদি বলতো যে এইজ আনতে, এইজ আনতাম, কিন্তু আমাকে কি বলতেছে, এইজ ক্যাটাগরিগুলো আনতে বলছে, এইজ ক্যাটাগরিগুলো আনতে বলছে। তাহলে আমরা কি করব, ইজ ইকুয়াল টু আমি বলবো যে আপনার ইজ ইকুয়াল টু দিয়ে আমি বলবো যে ভি লুকআপ, ঠিক আছে। আচ্ছা, লুকআপ ভ্যালুকে বলেন, আমি তো কাউকে অনেকবার বুঝাইছি। হ্যাঁ, পাশের সেলটাই, এটা হচ্ছে সোজা বুদ্ধি, ঠিক আছে। পাশে যে সেলটা আছে সেটাই আমার লুকআপ ভ্যালু। এবার টেবিল অ্যারে আমাকে সাজেস্ট করতেছে, আমার সূত্র তো মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই, আমি ফাংশন লিখলেই সে আমাকে সাজেস্ট করে। প্রথমত লুকআপ ভ্যালু বলছে কত, আপনার হচ্ছে K5, দেন লুকআপ ভ্যালু, ঠিক আছে, দিলাম। এরপরে বললো যে টেবিল অ্যারে মানে আমার নেমের থেকে শুরু করে পুরা টেবিলটাকে তাকে চিনে দিতে হবে, এইটুক পুরা চিনে দিতে হবে। আচ্ছা, দিলাম। তারপরে কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, এই যে লাল কালারের একটা টেবিল হলো, এই টেবিলে কলাম ইন্ডেক্স কত, যদি বলতো 1 2 3 4 5 6 7 8, আমি দিলাম 8। এরপরে কমা দিয়ে বললাম 0। এই 0 কেন বলতেছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। 0 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, আর ফলস হচ্ছে মানে 1 যদি দেন তাহলে হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ হতে হবে। তাহলে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে কিন্তু কোনো ইফ নাই, কোনো কিছু নাই, নর্মাল একটা ফাংশন লিখতেছেন, এই ফাংশনের যা যা ভ্যালু দরকার স্ট্রাকচার অনুযায়ী সব ভ্যালু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে 0 আর 1 যদি না দেন, 0 যদি দেন অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, আর 1 যদি দেন তাহলে বলবে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, তা 0 দিয়ে দেই। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার দিয়ে দিলাম। তাহলে যার হাসান, যেমন হাসানের করসপন্ডিং এজ ক্যাটাগরিটা আপনার চোখের সামনে চলে আসবে, ঠিক আছে। এখন খেয়াল করেন, এখন যেটা খেয়াল করতে হবে যে আমাকে বলছে এইজ ক্যাটাগরি, আমি যদি বলি যে এইজ ক্যাটাগরি না, এইজ আনতে বলছে, তখন কি হবে বলেন তো, সেম জিনিস, ভি লুকআপ। হ্যাঁ, আমি এখানেই আনলাম। হ্যাঁ, আমি ভি লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু কি হবে, একইভাবে এটা কমা দিয়ে টেবিল অ্যারে, সেম টেবিলটা, বা ধরেন শুধু এইজই তো বলছে, তাহলে এইটুক নিলাম টেবিল অ্যারে, অথবা পুরোটাই নিলাম, নেন এই পুরোটাই নিই, আচ্ছা নিলাম টেবিল অ্যারে। এরপরে কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার এবার কত হবে বলেন, এইজ আনতে চাচ্ছি, এইজ 2, তাহলে 1 2, ঠিক আছে, 2, তারপর কমা দিয়ে 0, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী, বুঝতে পারছি না, এটা তো গেল ভি লুকআপ। এরপরে আরেকটু কাহিনী আছে, ওই কাহিনীটা বলি, ঠিক আছে। কাহিনী হচ্ছে আপনার একটা চার্ট বানাইতে হবে, এটা চার্ট বানানোর জন্য আমাদের কাজ কি, দেখেন চার্ট বানানোর জন্য সিম্পল কাজ, কিন্তু এটা কিন্তু না পারলে হ্যাঁ
হ্যাঁ, আরো কাজ আছে, দাঁড়ান আমি বলতেছি। এই যে দেখেন, আমি যাকে যাকে নিয়ে আমার চার্ট বানাইতে হবে, যাকে যাকে নিয়ে আমার চার্ট বানাতে হবে তাদেরকে একসাথে নিয়ে নিলাম। নেম আর এজ নিলাম। নেওয়ার পরে আমি বললাম কি যে তোমাদের চার্ট বানাও। তাহলে আমাকে কি করতে হবে? ইনসার্টে যাবেন, ইনসার্টে যাবেন, গিয়ে চার্ট দেখেন, এই যে চার্টস নামে একটা রিবন আছে, এই রিবনে এসে আপনি বলবেন কি 2D বার কলাম চার্ট যেটা চায়। ওরা কিন্তু বলে দিচ্ছে কোন চার্ট বানাইতে হবে। আজাইরা অন্য চার্ট বানাইলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। আপনি কাজ অনেক ভালো পারেন, এক্সেলে আপনি বস, আমার থেকেও ভালো পারেন, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু স্পেসিফিকেশনে যা বলা থাকবে এক্স্যাক্টলি তাই আনতে হবে। স্পেসিফিকেশনে যা বলা আছে এক্স্যাক্টলি তাই আনতে হবে, এর বেশিও না কমও না, ঠিক আছে। এখানে তারা বলছে যে তুমি 2D বার কলাম চার্ট আনো। তাহলে কাকে কাকে নিয়ে করবেন সেটাও বলে দিছে, এইজ ফিল্ড এবং নেম ফিল্ডকে নিয়ে। তাহলে এই আমার এইজ, এই আমার নেম, ঠিক আছে, ওকে। এটাকে কালার টালার কিছু করতে বলে না, জাস্ট আমি রেখে দিতে বলছে, আমরা এখানে রেখে দিলাম। এবার এই কাজগুলো হওয়া গেল, এটা আপনার একটা জব কমপ্লিট হলো। হ্যাঁ, না, এটা অন্য জিনিস, এটা একটা জব কমপ্লিট হয়েছে। জব কমপ্লিট হওয়ার পরে তারা বলতেছে যে তুমি এই ফাইলটা নর্মালি কি হিসেবে সেভ হয়েছে, এই যে দেখেন আমার এখানে যদি দেখেন এটা হচ্ছে কি হিসেবে সেভ হয়েছে বলেন তো? এক্স এক্সেল ফরম্যাটে সেভ হয়েছে, তাই না? আপনাদের ক্ষেত্রে যা যা আছে সেটাই। আমার ক্ষেত্রে সেভ হয়েছে হচ্ছে এইচ ডট এক্স এক্সেল। আচ্ছা, তাহলে পুরা কাজটা কমপ্লিট করার পরে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুরা কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা সেভ বাটনে ক্লিক করতে হবে। আপনি যে ফাইলটা তৈরি করছেন সেটাকে সেভ করতে হবে, সেভ। আচ্ছা, সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পরে বলতেছে ফাইল সেভ অ্যাজ সিএসবি, সিএসবি ফরম্যাটেও সেভ করতে হবে। ফাইল এক্স এক্সেল ফরম্যাটে সেভ হওয়া আছে, ফাইলকে সিএসবি ফরম্যাটেও সেভ করতে হবে। যেমন পিডিএফ ফরম্যাটে সেভ করছেন না, এরকম ডিফারেন্ট ফরম্যাটে আপনি ফাইল সেভ করতে পারেন কিনা এটাই তারা দেখতে চায়। তাহলে এসকে ডট সিএসবি ফরম্যাটে আপনি সেভ করতে পারেন কিনা। তাহলে দেখেন আমাকে এখানে লেখছে এইচ ডট সিএসবি, দেখতে পাচ্ছেন? দূর থেকে হয়তো দেখা যায় না পুরোপুরি। এইচ ডট সিএসবি নামে কিন্তু একটা ফাইল হচ্ছে, দেখছেন এই যে, তাই না? এবার আমি যদি আমার ফোল্ডারে যাই, গিয়ে দেখেন একই ফোল্ডারে এইচ ডট এক্সএক্সএল আছে, আবার এইচ ডট সিএসবি ফরম্যাটে আছে। আপনাকে জাস্ট ওই ফরম্যাটে সেভ করে দিতে হবে, আর কিছু করতে হবে না। আপনি যত কাজ করবেন সব কোথায় করবেন? ডট এক্সএক্সএল এ, মেইন ফাইলটায়, সিএসবি ফরম্যাটে জাস্ট সেভ করার জন্য। এই যে দেখেন একটু ডিফারেন্ট দেখায়, এই যে দেখেন কোনো ফর্মুলা টর্মুলা কিছু পাবেন না এখানে, জাস্ট সেভটা থাকবে, কাজটার একটা সেভ থাকবে। এটা চায় তারা বিভিন্ন ফেল ফরম্যাটে আপনি সেভ করতে পারেন কিনা। তবে হ্যাঁ, তখন আপনার এটা করতে হবে। অথবা অথবা হচ্ছে যারা ডাটা অ্যানালিসিস করে না, তারা অনেক সময় সিএসবি ফরম্যাটে ডাটা নিয়ে কাজ করে। অনেকটা আছে, যেটা একটা দেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা আছে। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট দেখেন, যেটা আপনাদের কাজে লাগবে। আমার যেটা মনে হচ্ছে যেটা আপনাদের কাজে লাগবে, এটা দেখে আমরা বিরতিতে চলে যাবো। হ্যাঁ, নামাজের বিরতি করছে। দেখেন তারা বলতেছে যে একটা বলতেছে কি সিএসবি ফরম্যাটে, রাইট? এই যে এই লাইনটায় কথা বলতেছি, ডট এক্সএক্সএল 28। এবার বলতেছে তুমি পুরা তোমার কাজটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করার ব্যবস্থা করতে হবে। মানে পিডিএফ আকারে তৈরি করবা, প্রিন্ট করার সময় যাতে এটা প্রিন্ট করতে পারো।
ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যদি ফাইল সেভ অ্যাজ পিডিএফ দেই, পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, সুন্দর। কিন্তু কাহিনী অন্য জায়গায়। পিডিএফ আকারে সে সেভ হবে, বাট অবস্থা দেখেন কি অবস্থা হয়। সব আসছে, ভিলুকাপ আসছে কোন পেজে? সেকেন্ড পেজে। এটা একটা গ্যাঞ্জাম না? একটা কিছু ডাটা আসছে এই পেজে, কিছু ডাটা আসছে এই পেজে। এটা তো ছোট একটা ফরম্যাট, এই জন্য এরকম ছোট লাগতেছে। বাট বড় এক্সেল হলে তখন কি হবে? এটা ঝামেলা না? 2 পেজে 2টা ফন্ট প্রিন্ট হয়ে আসে। এটা আপনাদের ম্যানেজারকে বা স্যারকে দিলে কি নিবে? সে তো কখনোই নিবে না। তো এটার জন্য আপনাকে প্রিন্ট প্রিভিউটা ঠিক করতে হবে। প্রিন্ট প্রিভিউ, ঠিক আছে? আমরা কি করব? ভিউতে যাব, হোম ট্যাবে আসি, হোম ট্যাব থেকে ভিউ ট্যাবে যাব, গিয়ে পেজ, এটা কি আছে? নরমাল আছে না? দেখেন নরমাল লেখা আছে না? এটাকে আমরা যাব হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। স্যার আপনি কিন্তু দেখতেছেন না, আবার বলবেন কিছু বুঝি না। জি জি জি, আমার চোখ ওখানেও একটা আছে। হ্যাঁ, এই জন্য বলতেছি প্লিজ কনসেন্ট্রেট এখানে করেন। হ্যাঁ, দেখেন এই যে নরমাল আছে না, এই নরমাল থেকে পেজ ব্রেক প্রিভিউতে যাব, গিয়ে দেখেন এটা কয় পেজ দেখাচ্ছে? 2 পেজ দেখাচ্ছে না? এই যে পেজ 2 আর এখানে পেজ 1 আছে। আপনি পুরো জিনিসটাকে এক পেজে নিয়ে আসেন। পেজ 2 কে একটু স্ক্রল, দেখেন না? দেখেন আমি বলতেছি। হ্যাঁ, এই পুরোটাকে আপনি কি করলেন? পেজ 1 এ নিয়ে আসলেন। দেখছেন? নরমালে ছিলাম, এখন পেজ ব্রেক প্রিভিউতে গিয়ে পেজ, এই যে ধরেন এটা পেজ 2 তে আছে, এটাকে পেজ 1 এ নিয়ে আসলাম। মানে যতটুকু আমার দরকার ততটুকু আমি পেজ 1 এ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট এভাবে করে রেখে দিলাম। এই যে নীল কালারের যে বড়টা আছে, দ্যাট মিনস পেজ 1 এ আসি। এবার নরমালে যাব, এবার গিয়ে আমি সেভ এজ পিডিএফ দিব। ইয়েস, ওকে। এবার এসে দেখেন, এই দেখেন পুরো জিনিসটা এক পেজে চলে আসছে। তাহলে এটাকে কি বলা হয়? এবার আপনি এটাকে, এই যে স্যার প্রিন্টের কথা, এবার আপনি এটাকে প্রিন্টারের সাথে কানেক্ট করে প্রিন্ট করেন, দেখবেন পুরো জিনিসটা এক পেজে চলে আসছে। এটাই তারা চায়, যে আপনি মানে পুরো জিনিসটাকে এক পেজে আনার ব্যবস্থা করেন। ঠিক আছে? আপনি পিডিএফ আকারে সেভ করে দিলেও হবে, বাট আমি চাচ্ছি যে আর একটু সুন্দর করে কাজটা করেন না, সমস্যা কি? হ্যাঁ, যেটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? এরপরে যতবার প্রিন্ট করবেন আমার কথা মনে করবেন, আর দোয়াও দিবেন। ঠিক আছে? এটা অনেক বড় একটা এক্সেল আছে, আপনি চাইলে এটাকে এক পেজে আনতে পারেন, তবে আর একটু সৌন্দর্য বর্ধন করতে হবে। বাট পেজটা এক পেজে আনার ব্যবস্থা হয়ে যাবে এটাতে। এরপর আপনি এটাকে ল্যান্ডস্কেপ করেন, পোর্ট্রেট করেন, সেটা অন্য বিষয়। বাট আপনি পুরো পেজটাকে এক পেজে আনতে পারলেন, কাজটাকে এক পেজে আনতে পারলেন। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিসও আছে, এটা আমি এটা প্রত্যেক, এগুলা হচ্ছে যে জিনিসগুলো দেখাচ্ছি, ডট সিএসবি, ডট পিডিএফ, এবং এখন যেটা বলবো যে পাসওয়ার্ড প্রোটেকশন, এইটা হচ্ছে প্রত্যেকটা জবেই করতে হবে। প্রত্যেকটা জবে কাজ শেষে আপনাকে এই 3টে কাজ করে ফিনিশিং দিতে হবে। অনেককে ডট সিএসবি ফরম্যাটে আপনি কেন সেভ করতে পারেন নাই, এই জন্য নট ইয়েট দিয়ে দেয়। আপনি পুরো কাজ করছেন, মানে যেগুলো পাজি আছে সব, ওগুলো এই কাজ করে। ঠিক আছে? এসে পুরো কাজ হয়েছে তা দেখে না, ওই ডট সিএসবি ফরম্যাটে কেন সেভ করে নাই, এজন্য তাকে নট ইট দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো এই কাজটা আপনি কেন বাকি রাখবেন? সব কাজে যখন করলেন। ডট সিএসবি, এইখানে মূলত তারা চায় যে আপনি ডিফারেন্ট ফাইল ফরম্যাটে পেজ সেভ করতে পারেন কিনা, এইটা এক। আর ডট সিএসবি যারা ডাটা অ্যানালাইসিস করে বা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে, তাদের ওই সিএসবি ফাইল দিয়ে অনেক কাজ আছে। তারা ওই সিএসবি ফাইলটাকে আপ করে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইটিক কাজ করে, বিভিন্ন জিনিস আপলোড ডাউনলোড করার জন্য। দেখবেন যে অনেক সময় সিএসবি ফাইল চাইতেছে, শুধু ডাটাটা পাবেন।
যে কোনো একটা সিএসভি ফরম্যাটে সেভ করলেই হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন পেজ। হ্যাঁ, এখন আমি এটাতে আমি আমি ছিলাম হলো হোমে, তাহলে হ্যাঁ এটা হলো হোম পেজ আছে। ফাইল সেভ এস সিএসভি, যে কোনো একটা সিএসভি দেখা দেন, ও সিএসভি ফরম্যাটে সেভ হয়ে যাবে। সেভে ক্লিক করলে সেভ, আর কিছু নাই। এবার পিডিএফ, ফাইল সেভ এস পিডিএফ। জি জি, গেল। আচ্ছা, এক পেজে হচ্ছে আপনি ভিউতে যাবেন, এখন কোথায় আছেন? হোম ট্যাবে। এরপর যাবেন হচ্ছে ভিউ ট্যাবে, পেজ ব্রেক প্রিভিউ দিবেন। এটা 2 পেজে থাকতে পারে, 3 পেজে থাকতে পারে। আপনি এখানে টানাটানি করে ওরে 1 পেজে নিয়ে আসবেন, যতটুকু আনবেন ততটুকুই 1 পেজের মধ্যে পড়বে। নিয়ে ফাইল সেভ এস পিডিএফ, সেভ। এই যে সেভ, ইয়েস, ওকে। এখন যতটুকু করছেন অতটুকুই আসবে। এই এই দেখেন একটু বাড়াইছি, সেই বাড়ানোর জিনিসটাও আসছে। এই একটু আগে যেটা ছিল এই এস ক্যাটাগরিটা নিচে চলে গেছিল, এখন এটা 1 পেজে আছে। আরেকটা আছে, হ্যাঁ, আপনি এখান থেকে প্রিন্ট প্রিভিউতে জানেন যে প্রিন্টে গেলেও আপনি এটা করতে পারবেন। অনেক কাহিনী করতে হবে, এখানে অ্যাক্টিভ শিফট করতে হবে, প্রিন্ট সিলেকশন করতে হবে, অ্যাক্টিভ শিফট করতে হবে, হ্যান্ড করতে হবে, ট্যান করতে হবে, তারপরে কি প্রিন্ট হবে। ওই যে স্যার বললো না, প্রিন্ট করতে গিয়ে কত ঝামেলায় পড়ি। পেজ ব্রেক প্রিভিউ দিয়ে আপনি ওই জিনিসটাকে 1 পেজে এনে আপনি এবার যেমনি খুশি সেমনি প্রিন্ট করেন, সমস্যা নেই। পেজ ব্রেক প্রিভিউটা মেইনলি প্রিন্ট করার জন্য আপনাকে সহযোগিতা করতে বলছে, বুঝছেন? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, একটু ছোট্ট জিনিস, সেটা হচ্ছে আপনাকে এই শীটটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হবে। তাহলে হ্যাঁ, এই যে এটার পরে ব্রেক, জাস্ট পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন। শীটকে গিয়ে রাইট ক্লিক করেন, প্রোটেক্ট শীট 1 2 3 4, যা লেখা থাকবে মন মতো দিবেন না। এখানে যেরকম শীটে যা লেখা থাকবে সেরকমই দিবেন। এখানে কত আছে? 5 6 পর্যন্ত। এই দেখছেন, শীটে যাবেন, শীটে গিয়ে রাইট ক্লিক দিবেন, রাইট ক্লিক, শীটে গিয়ে রাইট ক্লিক দিয়ে প্রোটেক্ট শীট দিবেন। 1 2 3 4 5 6, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা আবার করব, সমস্যা নাই, পরের শীটে আবার করব। ওকে দিব, প্রোটেক্ট শীট, আবার প্রোটেক্ট শীট 1 2 3 4 5 6, যা দিবেন মনে রাখবেন, নাহলে কিন্তু পরে আর খুলতে পারবেন না। এইবার হ্যাঁ হ্যাঁ, সবসময় থাকবে। এখন কথা হচ্ছে প্রোটেক্ট শীট দিয়ে কাজ হবে কি? প্রোটেক্ট শীট মানে হচ্ছে আপনার করা কাজে কেউ কোনোদিন হাত দিতে পারবে না, সিকিউরিটির জন্য। এখন আপনি এটাকে কেটে দিলেন, সেভ করলেন, কেটে দিলেন। আমি কোথায় প্রোটেক্ট শীট দিছি? আমার মনে হয় আমি সিএসভি ফাইলে দিছি। আবার দেখাচ্ছি, এক্সএক্সএল ফাইলে যাবেন, হ্যাঁ, দেখি প্রোটেক্ট শীট দেওয়া নাকি, হ্যাঁ প্রোটেক্ট দেওয়া আছে। এখন দেখেন, আমি যদি কোনো কাজ একটা করতে যাই, এখানে দেখেন আমাকে করতে দেয় কিনা, দেখছেন? দিচ্ছে না, কোনো কাজ করতে দিচ্ছে না। যে বলে আগে শীটটা আনপ্রোটেক্ট করো, তারপর তুমি যা কাজ করার করো। আনপ্রোটেক্ট করার কাজ কি? যা দিছিলেন সেটাই, 1 2 3 4 5 6। এই যে ভুলে গেলে কিন্তু শীট আর, ঠিক আছে, প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট, ঠিক আছে। এবার আমরা ব্রেকে যেতে পারি, শোনেন ব্রেকে যাই। বলতেছে যে তোমার টাইটেল ফন্ট এরিয়াল হবে, রাইট? হ্যাঁ, যদি কোনো কিছু মিসম্যাচ থাকে আমাকে একটু বলেন, কিন্তু এখানে আমারটার সাথে আপনাদেরটা আশা করি মিলবে। টাইটেল ফন্ট এরিয়াল হবে, আদার টেক্সট ফন্ট তাহুমা হবে। আচ্ছা, টাইটেল ফন্ট বলতে কোনটা বুঝতেছি আমরা? টাইটেল ফন্ট কোথায় বলতেছে?
নো, এই জন্যই এখানে আসতাম, নাহলে আসতাম না। দেখেন টাইটেল ফন্ট হবে কি বলছে, এরিয়াল হবে, কিন্তু সেই টাইটেল ফন্ট কোনটা পরে আবার লিখে দিছে। দেখেন যে ইলেকট্রিসিটি বিল নামে যে জায়গাটা আছে ওইটাই আপনার টাইটেল ফন্ট, ওইটাকে এরিয়াল দিবেন এবং ফন্ট সাইজ দিবেন কত, 15। তাহলে আমি লিখে দেই। এই যে পুরো জিনিসটাকে কি করতে হবে বললেন, মার্জ করতে হবে। একটু আগে আপনারা বলছিলেন একজন, যেটাকে মার্জ এন্ড সেন্টার করে আমরা এখানে ইলেকট্রিসিটি বিল লিখবো, ইলেকট্রিসিটি বিল লিখবো। ওকে, লেখার পরে এটাকে কি করতে বলছে, এরিয়াল। এগুলো কিন্তু চেক করে তারা, হ্যাঁ একটু খেয়াল রাখবেন। এরিয়াল সাইজ 15, এই 15 নাই, 15 যদি না থাকে তখন কি করতে হয়, এখানে লিখে দিতে হয় 15। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলতেছে যে আদার টেক্সট ফন্ট হচ্ছে কি, তাহমা। তার মানে কি, আর কোনো কোশ্চেন আছে? এইখান থেকে যা যা লিখবেন সব কি হবে, সবকিছু হয়ে যাবে তাহমা। আপনারা কিন্তু কাজ করতেছেন, দেখতেছেন না, আমি দেখতেছি। আমি কিন্তু বলেছি যে আমি যখন করব তখন কাইন্ডলি দেখেন, কত দ্রুত করা যায় সেটাও এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আদার টেক্সট ফন্ট সবাইকে কি করে দিলাম, তাহমা করে দিলাম। ঠিক আছে, এরপরে বলতেছে যে একটা লোগো নিতে হবে বা ইমেজ নিতে হবে যার উইথ এবং হাইট বলে দেওয়া আছে। এই যে উইথ হাইট, সাধারণত প্রথমটা হয় উইথ, তারপরটা হয় হাইট। যদি না বুঝেন অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন, স্যার এই দুটার মধ্যে উইথ হাইট কোনটা, উনি বলে দিবে যে এটাকে উইথ নেন, এটাকে হাইট নেন। ঠিক আছে, প্রথমটা হাইট ধরছে, হ্যাঁ তাহলে জিজ্ঞাসা করে নিবেন। ঠিক আছে, আপনারা অ্যাসেসরকে জিজ্ঞাসা করে নিবেন যে স্যার কোনটা উইথ দিব কোনটা হাইট দিব, নিজেরা অ্যাজুম করবেন না, কাইন্ডলি ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা যেটা বলে ওটাই। ঠিক আছে, আচ্ছা। যেমন আমি বলতেছি উইথ হাইটের মধ্যে কি উইথ আগে, আর স্যার বলতেছে হাইট আগে। উইথ আগে হয় তারপরে হাইট, বুঝতে পারছেন? এখানে আপনারা তেমন কিছু বুঝবেন না। দেখেন 0.88, দেখেন এই দেখেন 0.88, 0.84, কোনো চেঞ্জই বুঝবেন না, এত কম চেঞ্জ যে বুঝবেন না। ঠিক আছে, আমি আমি সাজেস্ট করব, যদি নাই বুঝেন, যেমন আমি একটা বলছি স্যার একটা বলছে, এখন আমি না কোনটা করবো, তাই না? তাহলে আপনারা যেটা করবেন, অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন স্যার এটার মধ্যে কোনটা উইথ হাইট হবে, বলে দিবে, উনি যেটা বলবে ওটাই। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমরা একটা ছবিটা নিব কিভাবে, আমরা এক্সেলে ছবি আমরা তো নিছি অনেক, তাই না? ওয়ার্ডে অনেক ছবি নিছি। এক্সেলে ছবি নেওয়ার আগে দেখেন আমার এই যে ঘরগুলো আছে, দেখতে পাচ্ছেন কিনা, এই ঘরগুলা কিন্তু কি হচ্ছে, ও বাবা এখানে আবার এটা বাদ পড়ে গেছে। ঘরগুলো আছে না, মার্জ এন্ড সেন্টার করতে হবে, এটা তো জানি, তাই না? তো মার্জ এন্ড সেন্টার করতে হবে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে শুরু করে সবাইকে মার্জ এন্ড সেন্টার করলাম। ঠিক আছে, এবার এখানে আমি দিব কি, লোগো। লোগোটা নিব না, দেখেন এটার উইথটা একটু কম আছে না, চাইলে এই যে দেখেন এখানে ক্লিক করলেই একটা আসবে, একটু দাঁড়ান, আসুন, কই গেল, আসে না কেন, এই যে এই যে এই যে বাড়ালাম, খেয়াল করছেন, এই যে নেভিগেশন সাইন আসছে, এটা দিয়ে আপনি যদি বাড়ান তাহলে এই যে উইথটা বাইরে যাবে। একটা যে কোনো পার্টিকুলার সেলের উইথও আপনি চাইলে বাড়াতে পারেন। এবার এখানে আমার আছে, প্রথমে দেখেন কার্সর কোথায় আছে, নিচে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি না কোম্পানি নেম, কিন্তু লেখার আগে এটাকে দেখেন ফন্টটা কি করতে হবে, তাহমাতে নিয়ে আসতে হবে। কেন? কারণ আদার টেক্সট ফন্ট কি বলছে, তাহমা। হ্যাঁ হ্যাঁ, এই যে করছি তো, এই যে মাঝখানে আবার ইলেকট্রিসিটি বিল আছে, এই জন্যই তো ঝামেলা হয়েছে। আর চাইলে পুরোটা করে পরে ইলেকট্রিসিটিকে আলাদা করে দিতে পারেন। ফন্ট সাইজ যদি লেখা না থাকে নিজের মতো, যদি লেখা থাকে তাহলে ওটাই দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখেন এটাকে তাহমা করলাম, এবার এখানে এসে ইম্পর্টেন্ট কথা আছে, আমি কিন্তু এটা ওই স্যারের মতো সেকেন্ড টাইম দেখাবো না, আগে বলে দিলাম। আমার এখানে কার্সর আছে, আমি লিখলাম কোম্পানি নেম, লিখলাম, এরপরে নেক্সট লাইন আনতে হবে, তাই না?
অল্টার দিয়ে এন্টার দিলেই নেক্সট লাইন চলে আসবে, অল্টার দিয়ে এন্টার দিলেই নেক্সট লাইন চলে আসবে। আমরা যদি এমনি লিখতে থাকি স্পেস বার দিলেও কিন্তু নিচের লাইনে আসবে, বাট সেটা কাজের কাজ কিছু হবে না। উইথ কমে দিলে, হাইট কমে দিলে আবার ঝামেলা হয়ে যাবে। আপনাকে দিতে হবে অল্টার এন্টার, অল্টার এন্টার দিলেই এটা সেকেন্ড লাইনে চলে আসবে। কোম্পানি নেমের পরে কি লেখা আছে, ওই যে এত বিডিবিএ ভবন মনে হয়, তাই না? এটা হচ্ছে এনএসডি এর, আপনারা যদি কেউ যদি এনএসডি তে ভিজিট করতে চান এখানে যেতে পারেন আর কি। 11th ফ্লোর, PIDA ভবন। আবারও তো লিখতেছেন, আমি কিন্তু শুনতেছি, কার্সরের শব্দ পাচ্ছি, প্লাস ইয়ের শব্দ পাচ্ছি, টাইপিং এর শব্দ পাচ্ছি। BIDA ভবন, আগারগাঁও, AGOARN, একটা বানান দিলাম আর কি, ঢাকা। ঠিক আছে, আবার অল্টার এন্টার দিয়ে নেক্সট লাইন www. ধরেন nsda.com, যাই দেন আর কি, আর DTTI দিয়ে দিলাম, এত কিছু দরকার নাই। DTTI.gov.bd দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা দিলাম। তাহলে আমার সবগুলো একটা লাইনে চলে আসলো না? এবার এটা যদি আমাকে মানে মাঝখানে নিতে হয়, এন্টার, এই যে মাঝখানে চলে আসবে। এটার ফন্ট সাইজ যদি মনে করেন যে এই যে এটার ফন্ট সাইজটা একটু বেশিই হবে, তাই না, একটু বড় করে দেন। হ্যাঁ, একটু বড় করে দেন, একটু বড় করে দেন। ধরেন এটাতে, ওটাতে 14 দিছি বা 15 দিছি, এটা 14 দেন, এবং কোম্পানি নেমটা আরেকটু বড় করে দেন, বোল্ড করে দেন। এগুলো চোখের দেখায়, যেহেতু কিছু বলা নাই, আপনি যে কোনো সাইজ দিলেই কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট সাজালাম জিনিসটা। হ্যাঁ, এইটুকুই টাইটেল। তারা যেহেতু বলে দিছে, তারা যদি অন্য কিছু বলে দিত অন্য কিছু করতাম। ঠিক আছে, এবার আমাকে একটা ইনসার্ট ছবি আনতে হবে। তাহলে ইনসার্টে যাব, পিকচারে যাব। আমার এখানে ইলাস্ট্রেশনের ভিতরে থাকে, আপনাদের তো নর্মালি পিকচারই থাকে। পিকচারে গেলাম, দিস ডিভাইস দিলাম। এবার যে কোনো একটা পিকচার নিয়ে আসবো, যে কোনো পিকচার। যদি পিকচার না থাকে পিসিতে, তখন কি করতে হবে বলেন তো? স্ক্রিনশট নিতে হবে। সবাই স্ক্রিনশট নিতে পারেন? সবাই পারেন? সবাই পারে না। যদি পিকচার না থাকে, পরীক্ষার দিন যারা ভাবতেছেন যে আমি কপি পেস্ট মাইরা দিব, তাদেরকে বলতেছি, ফারুক স্যারের মতো যদি অ্যাসেসর যায় কোথাও, যে সকালবেলা আপনাদের ক্লাস নেয়, ওই স্যার যদি যায়, ওই স্যার গিয়েই সব আগে সব পিসি ফরম্যাট দেয়। আমরা হচ্ছে স্যারের আন্ডারে অ্যাসেসমেন্ট দিয়ে আসছি, কম্পিউটার অপারেশন। হ্যাঁ, উনি 9টা পর্যন্ত অ্যাসেসমেন্ট নিছে, বুঝতে পারছেন? ওদিন কি করছে, এই ফরম্যাট দিতে দিতে আধা ঘন্টা কাটাইছে। সো যদি কপি পেস্টের ধারণা কারো থাকে, তারা মনে করেন যে যদি আপনার লাক খারাপ হয়, তাহলে কপি পেস্টের দিন সব ফরম্যাট দিয়ে, এমন অ্যাসেসর আসলো পিসিতে পুরো ফরম্যাট দিছে, এই ফরম্যাট দেওয়ার সাথে সাথেই তো আপনার পিকচারও চলে যাবে। আপনার যখন পিসিতে আমরা ফরম্যাট দেয়, তখন পিকচারও চলে যায়। বুঝতেছেন না কেন? আপনি আপনি যেরকম চালাক, যে অ্যাসেসর আসবে সে আপনার চেয়ে 1 গুণ চালাক হবে। সে বয়সে ছোট হইতে পারবে আপনার থেকে, কিন্তু চালাকিতে সে যথেষ্ট চালাকি হবে। ঠিক আছে, এ কারণে আমি বলতেছি যে আপনাকে সমস্ত পরিবেশের সাথে আপনাকে মানানসই ভাবে থাকতে হবে। যদি পিসিতে কোনো পিকচার না থাকে, কিভাবে স্ক্রিনশট নেবেন সেটা আপনাকে জানতে হবে। মানে উনি বলে দেয় যে, আপনি বলবেন স্যার আমার পিসিতে কোনো পিকচার নাই, বলবে যে স্ক্রিনশট নিয়ে নেন, কিন্তু আপনি জানেন না স্ক্রিনশট কিভাবে নিতে হয়। আমি একটু এখানে যেহেতু আসছি, আমি দেখাই যাই। আপনি কি করবেন, আমার স্ক্রিনশট, ধরেন ডেস্কটপের স্ক্রিনশট নিতে হবে, সিম্পল। আপনি কি করবেন, এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডোজ বাটন বলে। এটাকে বলা হয় কি? উইন্ডোজ বাটন। আর এটাকে বলা হয় সার্চ বাটন। সার্চ বাটনে গিয়ে আপনি লেখেন স্নিপিং টুল, স্নিপিং, SNI, স্নাইপিং টুল বলতে পারেন, স্নিপিং টুল বলতে পারেন, SNIPPING। এখানে ক্লিক করবেন। এটা উইন্ডোজের ডিফল্ট, সব উইন্ডোজে থাকে। নিলেন স্ন্যাপিং টুলস, যেটাই বলেন আর কি। আচ্ছা, এরপর দেখেন নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে জাস্ট কতটুকু এরিয়া আপনি স্ক্রিনশট নিবেন,
অতটুকু এরিয়াকে ধরবেন। হলো। এখন চাইলে আপনি কপিও করতে পারেন, সেভও করতে পারেন। কপি করলে কপি পেস্ট হবে, আর সেভ করলে কোথাও এক জায়গায় গিয়ে সেভ হবে। আপনি বললেন যে আমার ডেস্কটপে আমি এটা সেভ চাই, তাহলে ডেস্কটপে হলো। দেখেন এই যে একটা ছবি স্ক্রিনশট এত পিএনজি আকারে সেভ হয়ে গেছে, এইটুকুই। তাহলে দেখেন এই যে দেখেন স্ক্রিনশট হয়ে আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সেই স্ক্রিনশটটা। না মিলবে না, ওই যে যেহেতু ফর্ম না মিললেও সমস্যা নেই, যেহেতু ফরম্যাট দিয়ে ফেলছে। পারেন কিনা আপনি ছবিটা আনতে পারেন কিনা এটা দেখবে, এবং ছবিটার স্ক্রিনশট নিতে পারেন কিনা, মানে অ্যাডভার্স সিচুয়েশনে আপনার অ্যাটিটিউডটা কেমন হয়। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আপনি কাজ কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি জিনিসটা জানেন কিনা, এইটা হচ্ছে তার ইন্টেনশন। আচ্ছা নিলাম। আচ্ছা এখন ছবি নেওয়া লাগবে না, প্লিজ এদিকে আসেন, ছবি আপনারা নিয়েন নিয়েন। ছবি এখন এখানে ভরপুর আছে, ওই ছবি ইউজ করেন, সমস্যা নাই। ছবি নেওয়া ইম্পর্টেন্ট না। আচ্ছা এখন দেখেন এই ছবিটা যেখানে আছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করব, পিকচার্সে যাব, দিস ডিভাইসে যাব, গিয়ে ডেস্কটপে সেভ করছিলাম, রাইট? এই যে দেখেন আমার স্ক্রিনশটটা দেখাচ্ছে। যেহেতু ছবি নিব, ও অটোমেটিক আপনাকে ছবি সাজেস্ট করবে, ঠিক আছে? তাহলে ইনসার্ট দিয়ে দিলাম। বিখ্যাত একটা ছবি, বড় ছবি আসলো না, বিখ্যাত বড়। আচ্ছা এখন এটাকে কি করতে হবে, সাইজ দিতে হবে, ওই যে হাইট উইথের সাইজ দিতে হবে। এই যে দেখেন আপনি পিকচারকে যখন ক্লিক করতেছেন, পিকচারকে পিকচার আপনি মানে পিকচার আপনি ধরে আছেন সেটা বুঝবেন কিভাবে? এই দেখেন চারপাশে কি হচ্ছে, সিলেকশনের একটা টুল আছে, এটা যদি আপনি না ধরে থাকেন তাহলে কিন্তু পিকচার টুল অ্যাক্টিভ হয় না। আপনাকে পিকচারটাকে সিলেক্ট করে তখন পিকচার ফরম্যাট এই অপশনটা আসে বা ফরম্যাট অপশনটা আসে। পিকচারকে যে সাইজ করবেন, আপনি যদি নর্মাল একটা কলামে দিয়ে রাখেন কার্সর, তাহলে কিন্তু এই সাইজটা আসে না। আপনাকে পিকচার যেহেতু নিছেন, পিকচারকে সিলেক্ট করে পিকচার ফরম্যাটে যেতে হবে। হ্যাঁ, তারপরে সাইজে যাবেন, গিয়ে এবার আপনি হাইট উইথ দেন। হাইট উইথ দেওয়ার আগে কি করতে হবে, লক অ্যাসপেক্ট রেশিও উঠে দিতে হবে, উঠে দিলেন। এবার আপনি 0.88 দেন, দেন আপনি হাইটের দেন আর উইথের দেন, যা দেন দেন, আর 0.84। এই বাস, হ্যাঁ দিয়ে দিলেন। তারপরে এটাকে একটু এদিকে নিয়ে আসলেন, বাস। এই কাহিনী, এইটুকুর জন্যই কাহিনী করতে না করছিলাম আর কি, বুঝছেন? এই যেখানে আছে আছে থাকুক। এই অর্থাৎ সে এসে দেখবে আপনি এখানে কি দেখবে, এখানে সে দেখবে আপনি এই ফন্টটা দিছেন কিনা ঠিক মতো, এটাতে তাহুমা দিছেন কিনা, এটাতে এরিয়াল দিছেন কিনা, এইটাতে ছবি যে নিছেন সেই ছবির সাইজ ঠিক মতো দিছেন কিনা, এই তিনটা জিনিস সে চেক করবে এইটুকু জায়গায়, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি আমি কাস্টমার আইডি, কাস্টমার নেম, ঠিক আছে? মেইন টেবিলে আসলাম। মেইন টেবিলে আসার আগে প্রথমে কাস্টমার আইডি দেওয়া আছে। কাস্টমার আইডিতে তারা কিছু কি বলছে, ভ্যালিডেশনের কথা বলছে। অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর কি, প্রথমে দেখেন একটা বলছে ভ্যালিডেশন ফর কি কির জন্য, প্রথমে বলতেছি ইউনিক আইডি ফর ইচ কাস্টমার। অর্থাৎ ধরেন আপনার বাসায় বা আপনাদের বাসায় বলি, বাসায় 4টা ফ্ল্যাট আছে, এখন 4টা ফ্ল্যাটের মিটার রিডিং 4 রকম হয়, সবাই তো একরকম ভাবে ইলেকট্রিসিটি ইউজ করে না। তাহলে সবার মিটার রিডিং যদি মিটারের যে নাম্বার যদি এক হয়, তাহলে কি কাজের বিল বিল করার সময় কি কাজ হবে? ধরেন এই ফ্লোরেই দেখেন কতগুলো রুম আছে, এখন প্রত্যেকটা রিডিংই যদি মানে একই, সবাই যদি একই মিটার আইডি পায়, ঝামেলা হবে না? তো এই জন্য বলছে যে কাস্টমার আইডি, কাস্টমার আইডি বলতে বোঝাচ্ছে যে মিটারের আইডি, মিটারের আইডি ইউনিক হতে হবে, প্রত্যেকটাই ইউনিক হতে হবে। ওকে, এরপর বলতেছে ওই যে আইডিটা সেটা তো ইউনিক হতে হবে, ঠিক আছে? এরপর আইডিটা আবার 6 ডিজিটের হতে হবে, 6 ডিজিটের বেশি একটা আইডিও আপনি দিতে পারবেন না। আবার বলতেছে
ও আবার নিউমেরিক ভ্যালু হতে হবে, সবাই নিউমেরিক হতে হবে। মানে আপনি এরকম দিতে পারবেন না যে ই, মানে ই দিলাম মানে বোঝাচ্ছি যে মিটার ইলেকট্রিসিটি আর কি, ই 101010 এরকম দিতে পারবেন না, শুধুই সংখ্যা থাকবে। হ্যাঁ, আবার এই সংখ্যাগুলো কত হবে, 101010 এরকম 6টা হইতে পারবে, রাইট? সব একটা হচ্ছে নিউমেরিক হতে হবে, মানে সবগুলো সংখ্যা হতে হবে, এবং এটা 6টা সংখ্যার বেশি হতে পারবে না। আবার বলতেছে এটা যদি একজনের আইডি হয়, আরেকজনের আইডি হইতে হবে এরকম কিছু একটা। মানে আগে এটা বুঝছেন কিনা বলেন, এই 3টা জিনিস করতে হবে, এটা বুঝছেন কিনা? বুঝছি তো। হ্যাঁ, আপনার কাছে স্লো হচ্ছে কিন্তু আরেকজনের তো কষ্ট হচ্ছে, ঠিক আছে? আর আপনারা যদি বলেন আমি 10 মিনিটে শিখাই দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন উনি বললো যে আরেকটু তাড়াতাড়ি আগাইতে, আর আপনারা কি বলেন বলেন? মানে আমি বলতেছি যে 2টা জিনিস, আমার আগাইতে 10 মিনিটও লাগবে না পুরো জিনিসটা বুঝাইতে। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা শোনেন, আমি 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 বলি, শোনেন শোনেন শোনেন, আমি আমি আপনাদেরকে একটু একটু এক্সপিরিয়েন্স শেয়ার করে এক্সিকিউট করতে হবে। প্রথমে হচ্ছে আপনি যদি 6 ডিজিটের কথা ধরেন, এর জন্য আপনাকে ইউজ করতে হবে হচ্ছে লেন ফাংশন। হ্যাঁ, ধরেন আমি এখানে লিখলাম এলিয়েন লেন্থ, লেন্থ মানে লেন্থ, এখানে একটা ডিজিট দিলাম, কত দিছি, 102589, রাইট? এখন আমি বলবো যে এটা কত লেন্থের সেটা যেন বলে দেয়। আমি দিলাম লেন, সেল অ্যাড্রেসটা চিনিয়ে দিলাম, বললো কত, 6। আমি যদি এখানে আরো 10টা ওয়ার্ড দিয়ে দেই, ও সেই অনুযায়ী আপনাকে লেন বলে দিবে। তাহলে লেন ফাংশনের কাজ কি হবে, শুধু সংখ্যা চিনিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে যে প্রত্যেকটাই যেন নিউমেরিক হয়, নাম্বার হয়। এর জন্য একটা ফাংশন আছে, যেমন ধরেন সেই ফাংশনটার নাম হচ্ছে কি, আমি ধরেন এখানে একটা একটা ডিজিট দিলাম 105468 এটা না। এখন আমি লেন দেখলাম 7। এবার পাশের ঘরে আমি দেখব ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে, ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে। এই ফাংশনে আবারও কি করতে হবে, সেল অ্যাড্রেস চিনিয়ে দিতে হবে। আমি সেল অ্যাড্রেস চিনিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। তাহলে দেখেন, তাহলে কি হলো, আমি কি করলাম, হবে না তো। আচ্ছা দাঁড়ান দেখি, 100% হলে আবার এই যে এরকম হয়ে যায়, দেখছেন? দেখা যায় উইন্ডোজ প্লাস ওই একই। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে উপরে লিখি দাঁড়ান। তাহলে কি হলো, ইজ নাম্বার লিখলাম, ইজ ইকুয়াল টু ইজ নাম্বার দিয়ে সেল চিনিয়ে দিলাম, তাহলে ওরা বললো কি ট্রু। এখন যদি আমি এখানে ই জায়গায় এটা লিখি W1012, তাহলে কি দেখাচ্ছে, ওই যে এন্ড এর ক্ষেত্রে বললাম না যে এন্ড এর মতোই ট্রু আর ফলস এর ভ্যালু দেয়, এটাও সেম, যে যদি সে নিউমেরিক সংখ্যা পায়, অল নিউমেরিক, তখন কি দিবে, ট্রু, আদারওয়াইজ কি দিবে, ফলস। ঠিক আছে? তাহলে 2টা ফাংশনের কাজ বুঝলাম। একটা হচ্ছে লেন দিয়ে কি জিজ্ঞাসা করবে, কত সংখ্যা আছে এটা দেখবে, আর ইজ নাম্বার দিয়ে সে দেখবে কি ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা। এরপরে এবার আসি, এবার একটু থিওরি পড়াতে হবে। সেটা হচ্ছে
ধরেন 1, তারপর দিলাম 45, এরপর দিলাম হচ্ছে 78। 1, 45, 78, তিনটে সংখ্যা দিছি না? এবার আমি বলতেছি এখানে এসে কাউন্ট করবে। আমি যদি বলি যে শুধু কাউন্ট কাউন্ট যদি বলি তাহলে কি করবে? কয়টা সংখ্যা দেখাবে আমাকে? 3টা দিবে। আর এটা আছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ নামে একটা ফাংশন আছে। কাউন্ট মানে কি? গণনা করে, কয়টা সংখ্যা আছে গণনা করে। এবার আসি কাউন্ট ইফ। ইজ ইকুয়াল টু কাউন্ট। কাউন্ট ইফ এর স্ট্রাকচার কি কি আছে? একটা রেঞ্জ বলতে হয় এবং স্যার আসসালামু আলাইকুম। লেনের আউটপুট হবে হচ্ছে 6, 7, মানে একটা সংখ্যা দিবে। ইজ নাম্বারের আউটপুট আসবে কি? ট্রু ফলস, ট্রু অথবা ফলস, অর ফলস। হ্যাঁ, ইজ নাম্বার তো যে আগে ইয়ের বিরতির আগে দেখালাম না। আচ্ছা আবার দেখাচ্ছি দাঁড়ান। আর কাউন্ট ইফ এর ইয়ে আসবে কি? 2 বা 3। 2 মানে সংখ্যা আসবে আর কি, যে কোনো একটা সংখ্যা আসবে। 2, 3, 4, 1ও হতে পারে, তাই না? খেয়াল রাখেন কেন এগুলো জিজ্ঞাসা করতেছি, কেন বলতেছি যে কোনটার আউটপুট কি আসবে। কারণ এই তিনটাকে নিয়ে আমি কাজ করব একটু পরে, এখনই কাজ করবো এখনই। তাইলে আচ্ছা, কাউন্ট ইফ এর কাজ হচ্ছে কি? একটা রেঞ্জ থাকবে, একটা ক্রাইটেরিয়া থাকবে। আচ্ছা ক্রাইটেরিয়া আমি এখানে কি বলছি দেখেন তো। ক্রাইটেরিয়া আমি বলছি 26। আচ্ছা 26 যে ঘরে আছে সেই সেলটাকে চিনে দিতে পারি না? ধরেন আমি 45কে 4 দেখতে চাচ্ছি। 45 এবার এখানে কয়বার আছে? একবার আছে। তাহলে আমি আইদার 45ও লিখতে পারি অথবা যেই সেলটাকে কাউন্ট করতে চাচ্ছি তাকেও লিখতে পারি, তাই না? দিলাম, তাহলে একবার দিল। এবার যদি 45 আরো একটা লিখে দেই, কাউন্ট করবে কবার? 2বার। ঠিক আছে? আপনি পার্টিকুলার সংখ্যাটাও লিখে দিতে পারেন অথবা ওই সংখ্যাটা যে সেলে আছে তাকেও চিনে দিতে পারেন, দুইটাই তারা কাউন্ট করে। তাহলে এবার কাজ কি হবে? এবার অ্যাকচুয়ালি হ্যাঁ, ফর্মুলা অ্যাকচুয়ালি দুইটা। এই যে ফর্মুলাটা এখানে লিখি না, এই যে হ্যাঁ হ্যাঁ নোটপ্যাডে লিখছি। এই যে কাউন্ট ইফ একটা রেঞ্জ, এইটুকু হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জটাকে আবার লক করছি ফাংশনাল কি F4 দিয়ে। আর তারপরে লিখছি কি? ভ্যালু মানে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মিন্স A1 হতে পারে অথবা কোনো একটা সংখ্যা হতে পারে। হুম হুম A4 হচ্ছে, A1 হচ্ছে আপনার ওই সেলটা। সেল A1 হলো সেল, অ্যাকচুয়ালি সেলের কথা বলতেছে। এই যে এই সেল, আপনি যদি বি সেলকে চিনে দেন তাহলে B1, সি থেকে চিনে দেন C1, অথবা আপনি 45ও লিখে দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ও গুড, এটা ভালো কোশ্চেন জিজ্ঞাসা করছেন। এটা আপনাদের রিটেনে এমসিকিউতে ওরালি আপনাকে জিজ্ঞাসা করতে পারে কেন আমরা এক্সেলে A4 দেই, মানে এই যে F4 দিয়ে লক কেন করি। ওটা ফিক্সড করে রাখার জন্য, অর্থাৎ এই রেঞ্জের বাইরে যেন না যায়। যদি এটা না হতো, ধরেন আমি দিলাম না, গণনা করতে, তখন তো কাউন্ট করতে পারতো না ঠিকঠাক। ধরেন এখানে আমি দিলাম না, হ্যাঁ আমি দিলাম না, কিচ্ছু দিলাম না, দিলাম না। এরপর যখন টানাটানি করবো, ধরেন এখানেও আমি আবার কাউন্টিং দেখতে চাচ্ছি, দেখেন তো সেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে কিনা। A2, D2, আর আগে কি ছিল? A1, D1। সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল না? সেল অ্যাড্রেস যখন চেঞ্জ হয়ে যায় তখন যেই ভ্যালুটাকে আপনি চেক করতে চাচ্ছেন, এখানে কি বলতেছি দেখেন, একটু কমপ্লেক্স বিষয়টা। A1 থেকে D1 এর ভিতরে চেক করো, কাকে চেক করো?
A1 কে। এখন আমি যদি আরেকটা ঘরে যাই, ওই যে টান দেই, যে আমরা সূত্র লিখে যে টান দেই, তখন এটা হবে A2 থেকে D2 কে সিলেক্ট করো, যদি আপনি কোনো অ্যাবসলিউট না দেন। আবার কাকে চেক করতে বলতেছি? A1 কে চেক করতে বলতেছি। তাহলে কি এই যে A1 এর যে সেলটা ছিল, এটা মিসিং হয়ে গেল না? আপনার ধরতে পারলো? ধরতে পারলো? দেখেন, আপনাকে, আমার তো ইউনিক ভ্যালু দরকার। আমি যখনই এখানে এটা লক করব না, তখনই একটা সেলকে সে মিস করে যাবে। ওই যে আমরা ধরে যে টান দেই, এই কারণে। বুঝতে পারছি? আরো বুঝতে পারবেন, আরেকটু প্র্যাকটিক্যালি যাই, তারপর বুঝতে পারবেন। এখন যেহেতু আমাদের এত কিছু করতে হলো, এবার আমি কাস্টমার আইডিতে গিয়ে এই 3টা ফর্মুলাই ইমপ্লিমেন্ট করব। কাস্টমার আইডি লেখার আগে দেখেন, এক কাস্টমার আইডিতে এই প্রত্যেকটা টুলসে কিছু পার্টিকুলার জিনিস থাকে নতুন। এই পার্টিকুলার জিনিসটাই আপনার নতুন, বাকি সবকিছু যোগ বিয়োগ গুণ ভাগ। এইখানে কাস্টমার আইডিটা হচ্ছে নতুন, এবং এটা আজকে শিখতেছেন, আরো কয়েকটা টুলসে এটা পাবেন, তখন প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি কি করব। আপনারা আজকে দেখেন, কালকে পুরো দিন আপনারা এটার জন্য প্র্যাকটিস করার সুযোগ পাবেন। আজকে শুধু দেখে যান, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, কাজ করতে গেলে বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে কাজ করবেন, সমস্যা নেই। হুম, 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 হুম। আর হুম, আচ্ছা, হুম, হুম, আচ্ছা, হুম, 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 পুরোটা কিভাবে করতে হবে? আচ্ছা, এখন দেখেন, যাই হোক, আপনারা যেটা বললেন আমি সেটাই করতেছি, বাট আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয় না। তারপরে আপনারা যেহেতু বলছেন, আমি করে যাচ্ছি। ঠিক আছে, দেখেন, প্রথমত আপনি যখন কাস্টমার আইডি দিবেন, তখন আপনাকে একটা হেল্পার টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে, একটা হেল্পার টেবিল আপনাকে তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি, হেল্পার টেবিল ফর কাস্টমার নেম। ঠিক আছে, বা হেল্পার টেবিল জাস্ট। সেই হেল্পার টেবিলে কি থাকবে? দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আপনার কাস্টমার নেম। হ্যাঁ, এই যে আবার করতেছেন, আপনারা যখনই কাজ করবেন, তখন আপনার মাথায় কিচ্ছু ঢুকবে না। আমি অনেকবার আপনাদেরকে নিষেধ করছি, তারপরে আপনারা শুনতেছেন না। হ্যাঁ, লিখেন, কিন্তু কেউ কেউ করতেছে, আমি সেটা বলতেছি। কাস্টমার নেম, আর এখানে থাকবে কাস্টমার আইডি। উল্টা লিখছি, আগে আইডি লিখবো, তারপর নেম। হ্যাঁ, হেল্পার টেবিলের ভিতরে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। এখন কাস্টমার আইডি যে লেখাটা এখানে আছে, অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, সেই ভ্যালুগুলো আমরা সরাসরি কোথায় তুলবো না, আমাদের মূল টেবিলে তুলবো না। আমরা হেল্পার টেবিলে আগে কাস্টমার আইডি গুলা তুলবো। কিভাবে? এই যে 101001, রাইট? এটা তুলতে হবে। কিন্তু এখানেই, যেহেতু আমি এখানে ইনপুট দিচ্ছি কিবোর্ড থেকে, তাহলে ভ্যালিডেশন কোথায় করতে হবে? এখানে করব? মোবাইল হাতে থাকলে তো কাজ বুঝবেন না। কাস্টমার আইডি যখন আছে, ঠিক আছে, আমার কাস্টমার আইডি এখানেও আছে, এখানেও আছে। আমি বলছি যে হেল্পার টেবিলে আপনাকে কাস্টমার আইডি উঠাতে হবে। তাহলে
আপনি যখন ডাটা ইনপুটটা দিবেন তখন এখানে দিবেন না, তাহলে আমার এখানেই ডাটা ভ্যালিডেশন করতে হবে। একটু আগে যে আমরা ডাটা ভ্যালিডেশন করছিলাম এইজের জন্য, ঠিক সেম কাজটা এখানে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো কি করব, আমরা বলছি যে যে কটা ফর্মুলা আমি লিখছি সেই সব কটা ফর্মুলাই আমি এখানে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমি এখানে আসব, এসে ডাটাতে যাব, ডাটা টুলসে যাব, ডাটা টুলসে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমার এখানে আমি দিব হচ্ছে, এবার লিস্ট দিব না, এবার দিব হচ্ছে কাস্টম। অ্যালাউ ফিল্ডে এবার আমি দিব হলো কাস্টম। কেন? কারণ তার পিছনে কারণ কি, কারণ হচ্ছে এবার আমি নিজে ফর্মুলা লিখবো। এতক্ষণ আমি যখন ফর্মুলা লিখছি সেইগুলো হচ্ছে এখানে যা ছিল রোল নাম্বার, মিনিমাম, ম্যাক্সিমাম, অথবা লিস্ট, সোর্স চিনে দিছি, কিন্তু এখানে কি হবে, কাস্টম লিখবেন, কাস্টম, অর্থাৎ আপনি নিজে ফর্মুলা লিখবেন। এই ফর্মুলা কোথায় লিখবেন, পরের সেলে লিখবেন। এখন ফর্মুলা কি হবে সেটা হচ্ছে কাহিনী। ফর্মুলায় আপাতত আপনি এটা লেখেন যে ইজ ইকুয়াল টু লেন, আমার যে সেল নাম্বারটা আছে এটা লিখব, কত সেল কত, K5, K5 লিখলাম। কাজ করতেছেন, আমি কিন্তু না করছি স্যার। লেন লিখুক, আমি বলছি দেখেন, সূত্র লেখার আমি সময় দিব, কাজ করার সময় দিব। লেন K5 ইজ ইকুয়াল টু, আপনাকে কত লিখতে হবে, 6, অর্থাৎ K5 এর যে ভ্যালুটা আছে, অর্থাৎ K5 এ যা থাকবে এখানেও 6 আসবে, এখানেও 6 আসবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কপি করি, করে আমার এখানে এটা লিখে দিই। ডাটা টুলসে যাব, ডাটা ট্যাবে যাব, তারপর ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে কাস্টম, কাস্টমে গিয়ে আমরা লিখে দিব কি, ইজ ইকুয়াল টু লেন, সেলটাকে চিনে দিব, ইজ ইকুয়াল টু 6। 6 কারণ আমাকে 6 ডিজিট বলছে, 6 ডিজিট বলছে, ওকে দিয়ে দিলাম। ওকে, এখন আপনি দেখেন, আমরা জানি যে আমরা যদি বেশি ভ্যালু দিতে যাই কি করবে, আমাকে এরর মেসেজ দিবে, রাইট? একইভাবে তাহলে এটা গেল, এরপর আরেকটা সূত্র লিখবো, এবার আপনাদেরকে করতে দিব। ঠিক আছে, এটা হচ্ছে লেন 5 লিখলাম। এবার আমি লিখবো, তাহলে 6 ডিজিটের কাহিনী ঘটলো। এবার আমি লিখবো যে ইজ নাম্বার K5, মানে K5 এ যা আছে সেটা কি নিউমেরিক কিনা চেক করো। এটার ইয়ে দিবে কি, আউটপুট কি দিবে, ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস। যদি K5 এ কোনো একটা ডিজিট পায়, মানে অ্যালফাবেট পায়, তখনই কি দিবে, এরর মেসেজ দিবে। আদারওয়াইজ সেই যদি সবই নিউমেরিক থাকে তাহলে কিছু দিবে না। এখন এই যে দুইটা ফাংশন লিখছি না, এই দুইটা ফাংশনই যাতে ট্রু হতে হয়, দুইটা কন্ডিশনে যাতে ট্রু হতে হয়, তাহলে কি দিব, দুইটা ফাংশনই যাতে ট্রু হয় সেজন্য এন্ড ফাংশনকে কল করব। অ্যাকচুয়ালি আমরা লিখবো হচ্ছে এইভাবে যে ইজ ইকুয়াল টু এন্ড, তারপর আমি বলবো যে লেন K5 is equal to 6, comma is number, তারপরে গিয়ে ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, ওটা তো আছে, ওটার সাথে অ্যাড করতেছি, এই যে অ্যাকচুয়ালি এটা। এরপরে আরেকটাও আছে, সেটা হচ্ছে কাউন্ট ইফের। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করি, ওটাও দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটার পরে কমা দিয়ে আমরা বলবো কি, যে কাউন্ট ইফ
এবার দেখেন কি বলতে হবে, কাউন্ট ইফের এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, বলবো K5 থেকে কে কত পর্যন্ত আসছে, আমার ডাটা যাবে কত পর্যন্ত, আমি একটু গুনে নেই, 1 2 3 4 5 6, তাহলে K5 থেকে K11 পর্যন্ত সবাইকে দেখাও। কোথায় ছিলাম, হ্যাঁ 11 পর্যন্ত সবাইকে দেখো, দেখে শুধু এখানে কি করতে হবে, ডলার সাইন দিয়ে সব ইয়ে করতে হবে, তাহলে ডলার সাইন দেই, F4 এ ক্লিক করলেই হবে, আপনাদের কষ্ট করে ডলার সাইনও দিতে হবে না। K5 কাউন্ট ইফ, খেয়াল করেন কাউন্ট ইফের রেঞ্জ দিলাম, নাম্বার দিলাম, কোন পার্টিকুলার কাকে চেক করবে, ইজ লেস দেন 2 অথবা ইকুয়াল টু 1, কেন বলেন তো, আমি বলছিলাম যে কাউন্ট ইফ 0 হয় নাইট হবে অথবা একজন হতে পারবে, দুইজন যেন কোনোভাবেই না, বুঝতে পারছি, এই জন্য আমি বলছিলাম যে কোনটার কি আউটপুট হয়, লেনের একজনের জন্য হবে, দুইয়ের বেশি হতে, দুই হতে পারবে না, দুইও হতে পারবে না, দুইয়ের বেশি হতে পারবে না, একজন হবে, ইউনিক, ইউনিকের জন্য, ইউনিক আইডির জন্য একজন হতে হবে। আর লেন কেন, 6 ডিজিটের জন্য, আর ইজ নাম্বার কেন, নিউমেরিক সংখ্যার জন্য, লেস দেন 2 ইউনিক, এটা 3টা সত্য একটা ব্র্যাকেটের ভিতরে আসছে, হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি, এইটুকুই আজকে, শুধু এইটুকুই প্র্যাকটিস করে বাসা যান। এটা পরে ভি লুকআপ দিয়ে পড়বো, ভি লুকআপে কালকে কি করছি, বড় থেকে ছোটতে পড়ছি, এখন ছোট থেকে বড়তে পড়বো, হ্যাঁ এই সকালগুলো আসবে, দেখবেন ম্যাজিক। হ্যাঁ এই লাইনটাতে তো লিখবেন, এই লাইনটাকে এভাবে কপি করে, শোনেন এটা লেখার সময় খুব সাবধানে লিখতে হবে, কারণ আমরা যখন এখানে যত সহজে লিখলাম, আমাদের এই জায়গায় লিখতে একটু ঝামেলা হবেই, আপনারা বাইরে কোথাও একটা লিখে নিবেন, তারপরে এখানে লিখবেন, মানে আমি সাজেস্ট করব নোটপ্যাডে লিখে নিবেন, নিয়ে এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন, ওকে দিবেন। এবার আপনি দেখেন W101 দিলাম, 6টা ডিজিট দিলাম, 1 2 3 4 5 6, নিচ্ছে না, ওকে, তারপরে 10101010 নিবে না, শুধুই 6টা ডিজিট দিবে, 101010, এটা নিবে, কেন, নিউমেরিক এবং আরেকটা কি বললাম, ইজ নাম্বার এবং 6 ডিজিট। এবার ইউনিক কেমনে বুঝবো, দেখেন খেয়াল করেন, আমি একটাতে ডাটা ভ্যালিডেশন দিলাম, এবার সবাই যাতে ডাটা ভ্যালিডেশন পায়, কপি সেল দিলাম, দেওয়ার পরে আমি এখন যদি 101010 দিলাম, এরপরে আরেকটা যদি 1010 সেম ডিজিটে যায়, আমাকে এরর দেখাবে, বলবে যে না এই ডিজিট অলরেডি দিয়ে ফেলছো, এই ডিজিট আর দিও না, আগের থেকে, মানে এই কটা ডিজিটই আপনি লিখতে পারবেন, এই ফরম্যাটে লিখতে পারবেন, এই যে ফরম্যাটটা কি ছিল, 1010, হ্যাঁ এটা তো যাবে, এখানে পড়বো তো, এটা এখানে লেখার পরে এখানে এটা পড়বো, নিয়ে আসবো একটু পরে, হ্যাঁ মিলতে হবে, এটাই লিখতে হবে, আমি যেটা লিখতেছি সেটাই লিখতে হবে, কত লিখছি, 101001, এটাই লিখবো, 101001, এবার দেখেন 101002 লিখতে পারবো, বাট 101010, হ্যাঁ হবে না,
একই সেম নিতে দিবেই না আপনাকে। হ্যাঁ আসবে আসবে, ওই যে 3 4 দিবেন, ফিল সিরিজ দিবেন যতটুকু পর্যন্ত আপনার লেখা আছে। কত পর্যন্ত ফিল সিরিজ আছে? 6 পর্যন্ত। 7 নিতে পারবেন না, এই 6। হ্যাঁ, হেল্পার এটার ক্ষেত্রে আমাকে হেল্পার টেবিল বানায় কাজ করতে হবে। হ্যাঁ দিচ্ছি, 1 মিনিট। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে জাস্ট নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। দেখেন আমি এই যে ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, যদি কেউ কনফিউজ হন তাহলে এই যে শুধু এইটুকু। হ্যাঁ করতে হবে, 1 মিনিট। এই যে দেখাচ্ছি, দেখাচ্ছি, 1 মিনিট ম্যাডাম। এই এটা পুরোটা এক ঘরে, কিন্তু আবার ডিফারেন্ট ঘরে বই ভাইবেন না। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ, এটারে এখন নিয়ে আস। এই বাস, এই পুরোটা এক ঘরে, হ্যাঁ পুরোটা কি